অবশেষে সালমান শাহর বউ সামিরা সকল দোষ স্বীকার করে ফাঁসি থেকে প্রাণ বাঁচাতে সবার নাম সামনে আন। সামিরা নিজের প্রাণ বাঁচাতে সকল দুঃস্বীকার করে এবং আরো 3 জন আসামি একসাথে গ্রেফতার করে। এদিকে আজ সালমান শাহর মামলা নিয়ে দুঃস্বীকার করে সালমান শাহর স্ত্রী সামিরা। এই নিয়ে সারা দেশে তুলপাড় পরিস্থিতি। অনেক আসামি যারা বাকি ছিল সবাই গ্রেফতার হয়ে আজকে। ডনের দেয়া সাক্ষাৎকার এখন ভাইরাল। শোতে ডনকে সরাসরি জিজ্ঞাসা করা হয় সালমান শাহকে খুন করা হয়েছে নাকি এটি হত্যা। ডনের বক্তব্য অনুযায়ী সালমান শাহ মানসিকভাবে খুবই আপসেট ছিলেন। মা নীলা চৌধুরী এবং স্ত্রী সামিরার সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না বলে জানিয়েছে সালমান শাহর সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু ডন। সেখান থেকেই সালমান শাহর সঙ্গে ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ক নিয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী। পৃথিবীতে সুখ বলে যদি কোনো সুখ থাকে, শাবনূর বলেন, আমি সালমানকে ভাইয়ের মতোই দেখতাম, তবে আমাদের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। পৃথিবীতে অনেক ইন্ডাস্ট্রিতে অনেক মহাতারকা এসেছেন, কাজ করেছেন, বিদায় নিয়েছেন, এটা নতুন কোনো বিষয় না। কিন্তু সালমান শাহের ব্যাপারটা কেন আমাদের মাথায় এতদিন পরেও ঘুরপাক খায়? এতদিন পরেও নতুন কোনো নায়ক বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলেই সালমান শাহের সাথে তার তুলনা করা হয়। সেটার এক্সাক্ট কারণটা কি? কারণ হয়তো বেশ কিছু আছে। যেমন একটা জিনিস ভেবে দেখেছেন, বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম আইকনিক নায়ক সালমান শাহের ফিল্ম ক্যারিয়ার কয় বছরের জানেন? মাত্র 4 বছর। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা তো সবাই সিলেটে মেম বেনেদা ইলিয়াস আলীকে চিনেন, যাকে হাসিনা থাকাকালীন অবস্থায় গুম করে আয়না করে নিয়েছিল। দর্শক শ্রোতা, অবশেষে এই ইলিয়াস আলীকে নিয়ে এটা কি সন্ধান জানা গেল, যেটা শুনে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই ভিডিওটি কেউ 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দর্শকরা দেখে যাবেন, তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। পৃথিবীতে অনেক ইন্ডাস্ট্রিতে অনেক মহাতারকা এসেছেন, কাজ করেছেন, বিদায় নিয়েছেন, এটা নতুন কোনো বিষয় না। কিন্তু সালমান শাহের ব্যাপারটা কেন আমাদের মাথায় এতদিন পরেও ঘুরপাক খায়? এতদিন পরেও নতুন কোনো নায়ক বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলেই সালমান শাহের সাথে তার তুলনা করা হয়। সেটার এক্সাক্ট কারণটা কি? কারণ হয়তো বেশ কিছু আছে। যেমন একটা জিনিস ভেবে দেখেছেন, বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম আইকনিক নায়ক সালমান শাহের ফিল্ম ক্যারিয়ার কয় বছরের জানেন? মাত্র 4 বছর। মাত্র 4 বছর কাজ করে মানুষের মনে এইরকম ছাপ পৃথিবীর আর কোনো অভিনেতা আর কোনো ইন্ডাস্ট্রিতে পেয়েছে কিনা আমি জানি না। এই সালমান শাহ 4 বছরের সিনেমা করেছেন 27টি। তার বক্স অফিস সাকসেস নিয়ে নতুন কিছু বলবার নেই, অনেক সিনেমা শুধু তার নামেই চলেছে। এই 4 বছর কাজ করেই পরবর্তী 30-40 বছরের লিগাসি তিনি তৈরি করে ফেলেছেন। তার কস্টিউম চয়েস অর্থাৎ আউটলুক, সেন্সিবিলিটি বা ফ্যাশন সেন্স এখনের যে কোনো নায়ক থেকে উন্নত ছিল সেই 1990-এর দশকে। ইভেন 90-এর দশকের বলিউডের যে কোনো একটা নায়কের পাশাপাশি সালমান শাহকে দাঁড় করিয়ে দেন, দেখবেন কাকে বেশি স্মার্ট লাগে। শুধু 90-এর দশকের কিছু না, এখনো বলিউড বা বাংলাদেশে হুটহাট অনেক নতুন স্টাইল আসে, যেগুলো 90-এর দশকে তিনি করে ফেলে এসেছেন। কমার্শিয়াল সিনেমাতে তার অভিনয় কিংবা কথা বলার ধরন দেখলেও মনে হয় না তিনি ওভার অ্যাক্টিং জাতীয় কিছু করছেন, যেখানে এখন অনেক বিখ্যাত নায়ক ঠিকঠাক ন্যাকামি ছাড়া কথাই বলতে পারে না। বলা হয় বাংলা কমার্শিয়াল সিনেমাকে তিনি যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, তার মৃত্যুর পর বাংলা কমার্শিয়াল সিনেমা ঠিক ততটাই নিচে নেমে গিয়েছিল। চলুন কথা বলা যাক বাংলার এই মহানায়ক সালমান শাহের ক্যারিয়ারটা নিয়ে, খুঁটিয়ে দেখা যাক একজন মহানায়ক হবার পেছনের গল্পটা। সালমান শাহের সিনেমায় অভিষেক 1993 সালে হলেও তার মিডিয়া ক্যারিয়ার 80-এর দশকে শুরু হয়েছিল। যথেষ্ট পরিমাণ সুদর্শন এবং ফ্যাশন সেন্স ভালো থাকায় মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। তার সাথে তিনি ছায়ানটে পল্লী গীতেও শিক্ষা নিয়েছেন। তিনি বেশ ভালো গান গাইতেন। এই গানের শিক্ষা পুরোপুরি বিফলে যায়নি। বিখ্যাত নায়ক হবার পর প্রেমযুদ্ধ এবং ঋণ শোধ নামক 2 সিনেমাতে প্লেব্যাক সিঙ্গার হিসেবেও তিনি কাজ করেছেন। যাই হোক, তার মডেলিং জীবনে ফিরে যায়। হানিফ সংকেত ইত্যাদি দিয়ে পুরো বাংলাদেশে বিখ্যাত হবার আগে আরো বেশ কিছু অনুষ্ঠান বিটিভিতে তৈরি করেছেন। সেরকম একটা অনুষ্ঠানের নাম ছিল কথার কথা। ইত্যাদির মতো এইখানেও হানিফ সংকেত কিছু মিউজিক ভিডিও বা আলাদা স্কেচ টাইপ জিনিস রাখতেন, যেগুলো এই অনুষ্ঠানের জন্যই এক্সক্লুসিভ ছিল। তেমনই একটি মিউজিক ভিডিও তিনি তৈরি করেছিলেন যার নামটি ছিল তার অপূর্ব। হানিফ সংকেতের সহজাত স্টাইল যেটা ছিল, যে বিনোদনের সাথে সোশ্যাল মেসেজ কম্বাইন করে দিতেন সবসময়। এই গানটাও হানিফ সংকেত নিজেই গেয়েছিলেন। মিউজিক ভিডিওর মূল বক্তব্য ছিল একজন হাসি খুশি ধরনের ছেলে কিভাবে নেশার জগতে পড়ে ধ্বংসের পথে পা দিয়ে দেয়। এই গানের মেইন ক্যারেক্টারে অভিনয় করেছিলেন সালমান শাহ। তবে তখনও তিনি সালমান শাহ নাম দিয়ে কাজ শুরু করেননি। তার অফিসিয়াল নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন থেকে শুধু ইমন নামটা ব্যবহার করতেন তিনি মিডিয়াতে। এই মিউজিক ভিডিওটা বের হওয়ার পর মানুষজন সালমান শাহকে ভালো রকম পছন্দই করেছিল, কিন্তু এরপর তিনি কোনো কারণে টিভিতে নিয়মিত হতে পারেননি বা চাননি। হয়তো সিনেমা দিকে মনোযোগ ছিল কিংবা মডেলিং এ ব্যস্ত হয়ে পড়েছিলেন। ধীরে ধীরে মানুষ ভুলে গেল এই মিউজিক ভিডিওর ইমনের কথা। তার বেশ কয়েক বছর পর 1989 সালে পাথর সময় নামক একটি নাটকে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তখন তিনি মোটামুটি কয়েকটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন। তবে ওইভাবে ব্রেকআউট সাকসেস যেটাকে বলে সেটা দেখা তখন তিনি পাননি। তার প্রথম ব্রেকআউট সাকসেস আসে তার প্রথম সিনেমা দিয়েই। প্রথম সিনেমাতে কাজ করার গল্পটাও ইন্টারেস্টিং, সেটা একটু ঘটা করে বলা যায়। 1988 সালে বলিউডে একটি সিনেমা মুক্তি পায় যার নাম কিয়ামত সে কিয়ামত তক। সেই সিনেমাতে অভিনয় করে রাতারাতি তারকা হয়ে গেলেন আমির খান। বলিউড পেয়ে গেল এক বিশাল তারকা। এই সিনেমাটার বিশাল জনপ্রিয়তা দেখে দুইটা আলাদা আলাদা ইন্ডাস্ট্রি সিদ্ধান্ত নেয় সিনেমাটি রিমেক করবার।
দুইটাই অফিসিয়াল রিমেক ছিল, তাই গান এবং কাহিনী সবকিছুরই কপিরাইট নিয়ে রিমেক করা হয়েছিল। দুইটা ইন্ডাস্ট্রি, একটা হলো তেলেগু ইন্ডাস্ট্রি। তেলেগুতে সিনেমাটির নাম ছিল আক্কারা আম্মাই ইক্কারা আব্বাই এবং সেটাতে এখনকার বিখ্যাত নায়ক পাওয়ান কল্যাণ অভিনয় করেছিলেন। এইটাই ছিল তার প্রথম সিনেমা। আরেকটি রিমেক করা হয় বাংলাদেশে 1993 সালে। বাংলাদেশের রিমেকটি পরিচালনা করেছিলেন সোহানুর রহমান সোহান। তিনি সিদ্ধান্ত নেন একজন সম্পূর্ণ নতুন মুখ নেবেন, কারণ বলিউডেও আমির খানের নায়ক হিসেবে সেটা প্রথম সিনেমা ছিল। তিনি চেয়েছিলেন বাংলাতেও দর্শক এই গল্পটা একজন নতুন নায়কের পার্সপেক্টিভ থেকে দেখুক। তিনি যে নতুন মুখ খুঁজে বেড়াচ্ছেন সেটা তিনি তার পরিচিত বেশ অনেকজনকেই বলেছিলেন। তার মাঝে একজন হলেন নায়ক আলমগীরের সাবেক স্ত্রী খোশনুর আলমগীর। তিনি তাকে জানান যে ইমন নামের একজন ছেলে আছে, তার সাথে একবার দেখা করে দেখতে পারে। সোহানুর ইমনকে একটা রেস্টুরেন্টে আসতে বললেন দেখা করবার জন্য। সেখানেই প্রথম দর্শনেই তিনি ঠিক করে ফেলেছিলেন এই ছেলেকেই তিনি এই সিনেমার নায়ক বানাবেন। এই সিনেমার সময়ে তার নাম ইমন বদলে সালমান শাহ রাখা হয়। তারপর আর কি, কিয়ামত থেকে কিয়ামত মুক্তি পায় আর আমির খানের মতো সালমান শাহ একদম রাতারাতি তারকা বনে যান। আপনি আর আমার বাবা যা খুশি করতে পারেন, কিন্তু আমার আর রেশমির পথে কাটা হতে পারবেন না, কিছুদিন না। একটা জিনিস ভেবে দেখুন, এখন একটা সিনেমা মুক্তি পেলে সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেল থেকে শুরু করে হাজারটা উপায় প্রমোশন করা হয়। তখন তার কিছুই ছিল না, জাস্ট সিনেমা হলে নতুন সিনেমা এসেছে আর এক সপ্তাহের মাঝে তিনি তারকা হয়ে গিয়েছিলেন। তার প্রথম সিনেমার নায়িকা ছিলেন মৌসুমী। মৌসুমীর সাথে তিনি এইটা ছাড়াও আরো 3টি সিনেমা করেছিলেন, সেগুলোর নাম যথাক্রমে অন্তরে অন্তরে, স্নেহ এবং দেনমোহর। এখানে দুইটা মজার ব্যাপার আছে। এক নাম্বার হলো অন্তরে অন্তরে সিনেমাটি বাংলায় জনপ্রিয় হওয়ার পর সেটা বলিউডে রিমেক করা হয়েছিল। 2 নম্বর মজার ব্যাপার হচ্ছে সালমান শাহ মৌসুমী বিখ্যাত নায়ক নায়িকা হওয়ার আগেই ছোটবেলা থেকে পরিচিত ছিলেন। এই ব্যাপারটা নিয়ে অনেক জলঘোলা আছে, কেউ বলে ছিল, কেউ বলে ছিল না। তবে অবাক ব্যাপার হলো বাংলাদেশের অন্যতম বিখ্যাত এই জুটি মাত্র 4টি সিনেমা করে পরে আর একসাথে কোনো সিনেমাই করেনি। সেটার কারণ খুঁজতে গেলেও ব্যক্তিগত ব্যাপার স্যাপারে ঢুকে পড়তে হবে। আমরা এই একটা জিনিস স্ট্রিক্টলি মেইনটেইন করতে চাচ্ছি এই চ্যানেলে, সেটা হলো ক্রিয়েটিভ ব্যক্তিদের ক্যারিয়ার ছাড়া তাদের ব্যক্তিগত কোনো ব্যাপার স্যাপার নিয়ে আমরা কথা বলবো না। তাই এই টপিকটা ওইটা বলেই শেষ করি যে কোনো একটা কারণে এই সালমান মৌসুমী আর সিনেমা করেননি পরে। তবে তারপরেই আসে বাংলা কমার্শিয়াল সিনেমার অন্যতম সফল জুটি সালমান শাহ এবং শাবনূর। সালমান শাহের ক্যারিয়ারে 27টা সিনেমা, 14টা সিনেমা শাবনূরের সাথে। এটা জাস্ট কোন লেভেলের ইনসেন্ট ব্যাপার ভেবে দেখেছেন? সালমান শাহ তখন একের পর এক সিনেমাতে অভিনয় করে যাচ্ছিলেন। তখন এখনকার মতো এত কম শিফটে কাজ হতো না। 8 ঘন্টার শিফট এমনও হয়েছে একদিনে টানা 3 শিফটেও কাজ করেছেন লোকজন। 3 সিনেমা 3টা শুট একদিনে আলাদা আলাদা টাইমে হয়েছে, এমন ঘটনা তখন ছিল খুব অহরহ। সেই রকম ব্যস্ততার মাঝেই সালমান শাহ ক্যারিয়ারে 4 বছরে অভিনয় করে ফেলেছিলেন প্রায় 27টি সিনেমাতে। তার ক্যারিয়ারের চতুর্থ বয়সেই ঘটে বসে এই ঘটনাটি। 1996 সালের শেষের দিকের কথা। সালমান শাহ নায়ক হিসেবে এমন একটি উচ্চতায় পৌঁছেছেন যেখানে এর আগে হাতে গোনা কয়েকজন নায়ক পৌঁছেছেন বাংলাদেশে। একসাথে 5টি সিনেমার কাজ চলছে তখন। কিছু সিনেমার শুটিং মাঝপথে আছে, কিছু সিনেমার ডাবিং চলছে, আবার কিছু সিনেমার শুটিং প্রায় শেষের দিকে। ঠিক তখনই বাংলার মানুষ জানতে পারলো সালমান শাহ আর নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যু নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, এই বিষয়ে তখন থেকে এখন পর্যন্ত গুজবের কোনো শেষ হয়নি। গুজব নিয়ে আলোচনার ফায়দা নেই কোনো। মেইন কথা হচ্ছে মাত্র 4 বছরেই মহাতারকার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে। তবে তার এই 4 বছরের ক্যারিয়ার অন্য অনেক নায়কের 20 থেকে 40 বছরের ক্যারিয়ার থেকেও বেশি শক্তিশালী ছিল। সেটা কেন ছিল সেটাই দেখা যাক এখন। এই প্রশ্নের আসলে এক লাইনে উত্তর দেওয়া কঠিন। সালমান শাহের এমন অনেকগুলো গুণাবলী ছিল যেগুলো তাকে একজন কমপ্লিট প্যাকেজ বানিয়েছিল। প্রথমত, অনেক নায়কই তখন তেমন শিক্ষিত ছিল না। অভিনেতারা শিক্ষা বিষয়টাকে জরুরি মনে করতেন না একদমই। সেদিক থেকে তিনি বেশ আলাদা ছিলেন। অনার্স শেষ করে তারপর তিনি মডেলিংয়ে ঢুকেছিলেন। শিক্ষা ছাড়াও আরেকটা বড় বিষয় যেটা খুব জরুরি ছিল সেটা ছিল স্মার্টনেস। স্মার্ট বলতে আপাতত দৃষ্টিতে যেটা প্রথমে মাথায় আসে যে সুন্দর সুন্দর জামা কাপড় পরে ফিটফাট একটা চেহারা, আসলে স্মার্টনেস কিন্তু সেটা না। এখন অনেক নায়ক আছে ফিটফাট ধরনের জামা কাপড় পরে ফ্রেমে চলে আসে, কিন্তু মুখটা খুললেই মনে হয় দৌড়াই পালায়। সালমান শাহের মাঝে সেই ইনার স্মার্টনেস ছিল। তিনি একদম সেই বিউটি উইথ ব্রেন যেটাকে বলে। তিনি সিনেমাতে আসার আগেই ব্যাপক সিনেমা ফ্রিক ছিলেন। প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল সিনেমা তিনি দেখেছেন সেই 70-80 দশকেই। তাছাড়াও তখনকার আন্তর্জাতিক মিডিয়াতে ফ্যাশনের ধরন কি ছিল সেটা তিনি ভালো রকমই খোঁজ খবর রাখতেন। আপনারা এক কাজ করুন, তখনকার সময় যেসব বিখ্যাত নায়ক ছিলেন যেমন ওমর সানি, রিয়াজ কিংবা আমির খান, তাদের ড্রেস আপ সেন্সটা দেখেন আর সালমান শাহটা দেখেন। সালমান শাহ জাস্ট ওয়ে অ্যাহেড অফ টাইম ছিলেন। তিনি 1990 সালে 2024-এর অনেক নায়কদের থেকে ভালো আউটলুক ব্যবহার করেছেন। শুধু তাই না, তার মাঝে আরেকটা গুণ ছিল যেটা আমি বলিউডের অনেক নায়কের মাঝেও দেখিনি প্রথম দিকে। সেটা হলো কমার্শিয়াল অভিনয়ের সঠিক মাত্রাটা ধরা। কমার্শিয়াল অভিনয় হলেই বেশিরভাগ অভিনেতা মনে করেন নর্মাল মাত্রা থেকে অনেক উপরে অভিনয় করতে হবে, সেখানে স্বাভাবিক কোল্ড অভিনয় করলে হবে না। সালমান শাহ সেটাকে পুরোপুরি ভুল প্রমাণিত করে ফুল কমার্শিয়াল সিনেমাতে কাজ করেছেন। তার অভিনয় সেই অতিরিক্ত মেকি ফ্লেভারটা একদমই ছিল না। আপনি কি এই দোকানের মালিক? মালিক বলুন, কর্মচারী বলুন, এই মুহূর্তে আমি সব। বলুন আপনার জন্য কি করতে পারি? আমি একটা ক্যাসেট নিতে চাই। তখনকার এবং এখনকার অন্যতম বিখ্যাত নায়ক শাহরুখ খান 1995 সালে সালমান শাহকে তার বাড়িতে দাওয়াত দিয়েছিলেন। দুই নায়কের পারিবারিকভাবে বন্ধুত্ব ছিল বেশ ভালো। সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র। 26 বছর আগে তিনি বিদায় নিয়েছেন। মৃত্যুর এতদিন পরও তার বিদায়ে ভক্তরা আজও শোকাগ্রস্ত। এখনও তাকে ভুলতে পারেনি চলচ্চিত্রাঙ্গনের মানুষ ও সতীর্থরা। তার অভিনয় ও বাচনভঙ্গি ছিল সবার থেকে আলাদা। তাই তো আজও তাকে খুঁজে ফেরেন ভক্ত আর অনুরাগীরা। আজ 6 সেপ্টেম্বর সেই অমর নায়কের 27তম মৃত্যুবার্ষিকী। সালমান শাহের জন্ম 1971 সালের 19 সেপ্টেম্বর নানার বাড়ি সিলেটের দরিয়াপাড়ায়। তখন পরিচিত ছিল শাহরিয়ার চৌধুরী ইমন নামে। বড় হতে থাকলেন আর ঝলক দেখাতে লাগলেন প্রতিভার। কিশোর বয়সে কণ্ঠশিল্পী হিসেবে তার নাম শোনা যায়। এরপর অভিনয় জীবন শুরু হয় বিটিভিতে শিশুশিল্পী হিসেবে। 1993 সাল বাংলা চলচ্চিত্রের আকাশে এক নতুন নাম, তিনি সালমান শাহ।
সেবার সুহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আগমন তার। আর প্রথম ছবিতেই সারা দেশ তোলপাড়। জনপ্রিয়তার শীর্ষে সালমান। অভিনয়, ব্যক্তিত্ব আর সুদর্শন চেহারা দিয়ে মন জয় করে নিলেন কোটি মানুষের হৃদয়ে। ও আমার বন্ধু এই সিনেমায় সালমানের সঙ্গে মৌসুমীর অভিনয় নজর কাড়ে সবার। তবে নায়ক সালমান শাহর যেন জুটি লাগে না, তার প্রমাণও দিয়েছেন পরে। স্বল্প সময়ের ক্যারিয়ারে একে একে 27টি ছবিতে অভিনয় করেছেন। কিয়ামত থেকে কিয়ামতের পর, তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্নেহ, প্রেমযুদ্ধ, কন্যাদান, দেনমোহর সহ বেশ কটি সিনেমা এনে দেয় তাকে আলোচিত নায়কের চাবিকাঠি। এ সময় শাবনূরের সঙ্গে তার জুটিবদ্ধ সিনেমার সংখ্যাই বেশি। পরবর্তী সময়ে এই জুটি বেশি জনপ্রিয় হয়ে ওঠে। এরপর আর পিছু ফিরে দেখার সময় পাননি সালমান শাহ। জুটির জনপ্রিয়তায় সালমান শাহ আর শাবনূর তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের ঠিকানার মতো ছবিতে অভিনয় করে আরও প্রশংসিত হন। পরে আঞ্জুমান, মহামিলন, আশা ভালোবাসা, বিচার হবে, এই ঘর এই সংসার, প্রিয়জন, সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক, শুধু তুমি, আনন্দ অশ্রুর মতো মনে রাখার মতো সিনেমা উপহার দেন। এসব সিনেমায় মৌসুমী ও শাবনূর ছাড়াও তার নায়িকা ছিলেন লিমা, শাবনাজ, বৃষ্টি, শাহনাজ সহ আরও অনেক নায়িকা। এছাড়া টিভি নাটকেও বেশ পরিচিত মুখ ছিলেন সালমান শাহ। ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে, খুব ভালোবাসে আমাকে। বাংলা চলচ্চিত্রের যখন তার এত আধিপত্য, ঠিক তখন এক ভয়াবহ দুঃসংবাদ পায় চলচ্চিত্র প্রেমীরা। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তাদের প্রিয় নায়ক সালমান শাহ। দিনটি ছিল 1996 সালের 6 সেপ্টেম্বর। 46/5 গ্রিন রোড, স্বেচ্ছায়, সজ্ঞানে এবং সুস্থ মস্তিষ্কে আমার স্ত্রী সামিরা হক, পিতা শফিকুল হক, 1368 পূর্ব নাসিরাবাদ নিবাসী, এই মর্মে ঘোষণা করছি যে আমার স্ত্রী সামিরা হক যদি আমার সাথে তার সব সম্পর্ক ভেঙে দিয়ে তালাক নিতে চায়, তাতে আমার কোনো রকম আপত্তি থাকবে না। আমি স্বইচ্ছায় কারো জোরাজুরি ছাড়াই সেই তালাকনামায় সই করে দিব এবং আমার সুবিধা মতো কাবিনের পাওনা টাকা 1 লক্ষ টাকা মাত্র পরিশোধ করে দেব। চৌধুরী মোহাম্মদ ইমন, চৌধুরী মোহাম্মদ, আর ওনার সিগনেচার। যাই হোক, এই যে চিঠিটা সেখানে সালমান শাহ বলছেন যে স্বইচ্ছায় সালমান শাহ সামিরাকে তালাক দিতে চান। কেন এই ঘটনাটা কেন ঘটেছিল তখন 94 এই ঘটনাটা, এই চিঠিটা কেন সালমান শাহ লিখতে হয়েছিল? এটি কি সেই ডিএনসি ঘটনাকে কেন্দ্র করে হয়েছিল ঘটনাটা, নাকি অন্য কোনো প্রসঙ্গ? আমি ঠিক মিলাতে পারছি না। সাম এক্সটেন্ট আমার কাছে মনে হচ্ছে যে এটি ওই ঘটনার সঙ্গে কোনো লিঙ্ক হয়তো থাকতে পারে। সালমান শাহ সন্তান দিতে চাইতেন, এই ঘটনা থেকে জানা যায় সালমান শাহ সন্তান দিতে চাইতেন। এবং সালমান শাহ মারা যাবার কিছুদিন আগেও সাইফুল, ডান্স ডিরেক্টর সাইফুল, সালমান শাহের সঙ্গে আলাপ হয়েছিল, সেবারও সামিরা প্রেগনেন্ট হয়েছে বলে সালমান শাহ সাইফুলকে জানিয়েছে, সাইফুল চ্যালেঞ্জ করেছে। অথচ কিছু কিছু জায়গা থেকে প্রশ্ন ওঠে, কিছু কিছু জায়গা থেকে কেউ কেউ বলতে চায় যে সালমান শাহ বন্ধা ছিলেন, সালমান শাহ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তার ছিল না। এই ধরনের কথা অনেকে বলতে চাইছে, বলার চেষ্টা চালিয়েছে, কিন্তু ঘটনা তো উল্টো। সালমান শাহর সন্তান, অনাগত সন্তানকে কেন সামিরা চিরাঙ্গে ডিএনসি করালো? কেন সামিরার মা সালমানের সঙ্গে এই বিষয়টা নিয়ে পূর্বে আলোচনা করলো না? বা মিসক্যারেজ জাতীয় কিছু একটা যদি হয়ে থাকে, আমি জানি না কি হয়েছে সেখানে, কিন্তু পারিবারিক সূত্র থেকে, সালমান শাহর পারিবারিক সূত্র থেকে জানতে পেরেছি যে মিসক্যারেজ নয়, সেটা ডিএনসি করিয়েছে, গর্ভপাত করিয়েছে। তাহলে সামিরার মায়ের আগে থেকেই আলাদা কোনো উদ্দেশ্য ছিল, সালমানের সাথে বিয়ে হওয়ার পর থেকেই তাদের আলাদা কোনো উদ্দেশ্য ছিল, এটাতে এরকম কিছুই নির্দেশনা করে। এখন আসি, শাহরান কেন ইংল্যান্ডে? সালমান শাহকে মেরে ফেলা হলো, শাহরানকে দেশে থাকতে দেওয়া হলো না। সালমান শাহর মৃত্যুর পরে শাহরান চলে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো শুরু থেকে শেষ পর্যন্ত সবটা ভিডিও দেখছেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।